সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, শুভেচ্ছা সবাইকে। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন। আপনাকে স্বাগত। কেমন আছেন? বৃষ্টির মধ্যে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। দেখে আসি পত্রিকাগুলোর শিরোনাম। জয় দিন। পোশাক শিল্পে অস্থিরতার জন্য ৩ কারণ চিহ্নিত। আজ যে কারখানায় অসন্তোষ হবে সেটাই বন্ধ, বিজিএমই। আসিফ নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত। মাজারে হামলা রুখতে কঠোর হচ্ছে সরকার। দিদারের লাশ হস্তান্তর, হত্যাকারীদের শাস্তির দাবি বিএনপির। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, মির্জা ফখরুল। সম্পাদক পরিষদের বিবৃতি, সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার করতে হবে, ফরহাদ মাঝার। কক্সবাজারে পানিবন্দী 2 শতাধিক গ্রাম, 5 লাশ উদ্ধার, নিখোঁজ 70। ভারতের পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল, শুল্ক কমিয়ে অর্ধেক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি 4 দিনের রিমান্ডে। মানবজমিন, সম্পাদক পরিষদের বিবৃতি, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন। মুজিবুলে ভর করে কোটিপতি তারা। আলোচনা সভা, পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে 3 কারণ। প্রতিনিধি দল ঢাকায়, অতীত বিবেচনায় ভবিষ্যৎ বিনির্মাণে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। শহীদদের স্মরণ করল বিএনপি। কি ঘটেছিল গোপালগঞ্জে? ছাত্র জনতার অভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার। আজকের পত্রিকা, থেমে গেল ব্যাংক একীভূতীকরণ। আশুলিয়ায় শিল্পাঞ্চল শ্রমিকেরা কাজ না করায় 13টিতে ছুটি ঘোষণা। অস্থিরতা হলে অনির্দিষ্টকাল বন্ধ হবে পোশাক কারখানা। মালিকপক্ষের হুঁশিয়ারি, আজ সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা। কাজ নেই, বেতন নেই নীতি, বিজিএমইএ সভাপতি। বন্ধের অপচেষ্টা মনে রাখা হবে, উপদেষ্টা আদিলুর। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, ঢাকায় হাসপাতালে ভর্তি 548 জন। সহায়তার ক্ষেত্র বুঝতে চাইছে যুক্তরাষ্ট্র, মার্কিন দল ঢাকায়। তারেকের ফেরার দিন ঠিক হয়নি, এবার কঠোর কর্মসূচির প্রস্তুতি নার্সদের। মাজারে হামলা করলে কঠোর ব্যবস্থা, সরকারের বিবৃতি। ভারতের ঋণের 6 প্রকল্পের 5টি 10 বছরে অসমাপ্ত। কালবেলা, তারেক রহমান বলেছেন, শক্তিশালী গণতন্ত্র গড়তে অনেক দূর এগোতে হবে। বিএনপি জামায়াত এখন 2 মেরুতে। মাজারে হামলার বিরুদ্ধে কঠোর সরকার। মাঠ প্রশাসন নিয়ে বিতর্ক, অস্থিরতা থামছেই না। সাংবাদিকদের নামে ঢালাও মামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ। বিনিয়োগে, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ইসি নিয়োগ আইন ত্রুটিপূর্ণ, সংস্কার করতে হবে। পেঁয়াজ রপ্তানি শুল্ক অর্ধেক করল ভারত। 1 দশকে 100 কোটির মালিক সাইমুম। 1 প্রকল্পেই একচাটিয়া কাজ পায় বেক্সিমকো। খবরের কাগজ, উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা। 70 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ। দাবি সংকট নিরসন। পোশাক কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি। বিজিএমইএ কার্যালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক। আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে, ডক্টর বদিউল আলম মজুমদার। ছাত্র আন্দোলন, 2 হাতে গুলি চালানোর রুবেল গ্রেফতার। মার্কিন প্রতিনিধি দল ঢাকায়, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। সিইসি ও ইসি নিয়োগ শীর্ষক পলিসি ডায়ালগ। বিদ্যমান আইন ত্রুটিপূর্ণ, সংস্কারের তাগিদ। ছাত্র রাজনীতি বন্ধের দাবি, ফের চ্যালেঞ্জের মুখে ঢাবির একাডেমিক কার্যক্রম। ইনকিলাব, ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। পোশাক শিল্প অস্থিরতাকারীদের কঠোর হুঁশিয়ারি। রাজনৈতিক দলগুলোর উচিত গঠনমূলক প্রস্তাব দেওয়া। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে 10 সুপারিশ। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিরামহীন বৃষ্টিতে নোয়াখালীতে ফের বন্যা, পরিস্থিতির অবনতি। দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনও নিঃশ্বাস ছড়াচ্ছে নাগিনীরা, মির্জা ফখরুল। সময়ের আলো, 8,000 কোটি টাকা লুট তমাল চক্রের। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকে। ডোনাল্ড লুর ঢাকা সফর, আস্থার বার্তা ওয়াশিংটনের।
কক্সবাজার এখনও পানির নিচে 2 শতাধিক গ্রাম। পোশাক কারখানা খুলবে আজ, অস্থিরতা হলে বন্ধের হুমকি। নিরাপত্তা পরিষদে সেকেলে অন্যায্য ও অকার্যকর আল জাজিরাকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস। করতোয়া, পোশাক কারখানায় অস্থিরতা, পাল্টাপাল্টি হুমকি। যে কারখানায় অসন্তোষ, আজ সেটি বন্ধ। বিজিএমইএ, অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা। শিল্প উপদেষ্টা, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান, দ্রুত দাবি নিরসনের আশ্বাস আসিফের। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, হাউ সেন্ট্রাল ব্যাংক নাও undoing Rauf Talukdar's reserve mess. Presence of Treasury officials in US delegation signals potential focus on economy. Government assures RMG owners to actions to ensure security. It urges them to keep all factories open today. পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম, বৃষ্টিতে কিছু পত্রিকা কম এসেছে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে অস্থিরতা চলছে। বিজিএমইএ, বিকেএমইএর পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই যে অসন্তোষ হয়েছে তাতে অস্থিরতা হয়েছে। $5 বিলিয়ন অর্ডার থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয় যেই খাত থেকে আসে, সেই খাতের সংকট নিরসনে 3 জন উপদেষ্টা এবং বিজিএমইএ, বিকেএমইএ, মালিক, শ্রমিক সবাই মিলে বসেছিলেন, কিন্তু হেডলাইনগুলো দেখে মনে হচ্ছে না কোনো সমাধান বেরিয়ে এসেছে। এটা আসলে অনেকবারই আমরা দেখেছি। মনে হয়েছে আমাদের অনেক রকম আলোচনা হয়েছে, চেষ্টা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে, সেনাবাহিনী এসছে, আলোচনা হয়েছে, বহুমুখী আলোচনা হয়েছে, সরকারের পক্ষ থেকেও নানা কথা বলা হয়েছে, কিন্তু এবং আমাদের মনে হয়েছে হয়তো সমাধান হয়ে গেছে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে সমাধান হওয়ার পরে হয়তো ফ্যাক্টরিগুলো খুললো, তখন আবার আরেক ধরনের অসন্তোষ তৈরি হয়। এবং আমার কাছে মনে হচ্ছে এটা এত রকম মানে মাল্টি ডাইমেনশনাল যে যারা সমাধান করতে যাচ্ছেন তারাও আসলে কোন জায়গাটাতে ফোকাস করতে হবে সেইটা আসলে তাদের জন্য আসলে এটা ঠিক করতে তাদের জন্য ব্যাক পেতে হচ্ছে। কীরকম, যেমন দাবি দেওয়াগুলো কিন্তু বেশ অদ্ভুত। মানে আমরা একটা তো আছে শ্রমিকদের, আমাদের সব সময়ের দাবি আছে, আমাদের শ্রমিকরা আন্ডারপেইড, এবং সত্যি বললে আমাদের শ্রমিকদের যে জায়গাটা, এটা গার্মেন্টসে বাংলাদেশের সাফল্যের কারণ কি? কারণ হচ্ছে প্রধান একটা বড় জায়গা হচ্ছে সস্তা শ্রম, তার সঙ্গে আমাদের দক্ষতা, শ্রমিকদের দক্ষতা ইত্যাদি আছে বটে। কিন্তু ফিনান্সিয়াল যে কারণে বাইরের দেশগুলো বাংলাদেশে আগ্রহী যে আমাদের শ্রম সস্তা হওয়ার কারণে প্রোডাকশন কস্টটা অনেক কম পড়ে। এই কারণেই এই শ্রমিকরা মানে আসলে সত্যি যদি বলি আমরা ট্রেডিশনালি, বা আমরা যদি আগে থেকে চিন্তা করি 80-র দশক থেকে আমাদের গার্মেন্টসের জন্য উত্থান, তখন একভাবে চিন্তা করলে আমাদের গার্মেন্টস যারা নেতৃত্ব দিয়েছেন, ফার্স্ট জেনারেশনের গার্মেন্টস যারা, তারা কিন্তু অনেক অর্থবিত্তের মালিক হয়েছে। কিন্তু প্যারালালি যদি আমরা দেখি যে আমাদের শ্রমিকদের অবস্থা, তাতে আসলে কিন্তু তাদের দাবি জানানো, ক্ষোভ জানানোর বহু জায়গা আছে। আবার এট দ্য সেম টাইম রিয়েলিটি হচ্ছে যদি এই কারখানাটা তৈরি না হতো, যেমন ধরেন এখন তাদের হয়তো তাদের মনে হয় যে তারা ডিপ্রাইভ, কিন্তু এটা না হলে এই যে স্বল্প শিক্ষিত মানে শ্রমগোষ্ঠী, তাদের আসলে খুব বেশি বিকল্প তাদের হাতে ছিল না। এবং এই কথাটা আমি এই জন্য বলছি যে ধরেন যেমন তারা একদিকে বঞ্চিত, আবার একই সঙ্গে তাদের বিরাট মানুষের কর্মসংস্থানও কিন্তু হচ্ছে। ফলে এটা যদি আক্রান্ত হয় তাহলে নিশ্চয়ই আমরা তো ভাবছি আমাদের রপ্তানি আয় নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই শ্রম জনগোষ্ঠী, তারা যে শ্রমগোষ্ঠী, তাদের যে কর্মসংস্থান, সেটাও কিন্তু বিপাকে পড়বে। এখন তাদের জায়গা থেকে এটা অনেক ক্ষেত্রেই এটা হয়তো বুঝতে না পারার সংকট আছে, বোঝানোর জায়গায় ঘাটতি আছে বলে আমার মনে হয়। এবং একই সঙ্গে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জায়গা থেকে আরও কিছু মানবিকতা, লভ্যাংশ আরও কিছু কমানো, এই জায়গাগুলো আসলে বিশ্লেষণ করার সুযোগ আছে। ফলে শ্রমিক, মালিক এবং সরকার কিন্তু ফ্যাসিলিটির একরকম সবাই মিলে আসলে একটা সমাধান চাই। অতীতেও কিন্তু আমাদের এরকম সংকট হয়েছে, এবং আপনি দেখবেন যখনই সংকট হয়েছে আমরা কিন্তু তৃতীয় শক্তির কথাই বলেছি, সেটা এখন হোক, তখন হোক, যখনই হোক, সবসময় বলা হচ্ছে যখনই সমাধান হচ্ছে না তৃতীয় শক্তি। এবং আমার কাছে মনে হয় আমাদের সব জায়গায় এই তৃতীয় শক্তির কালচার থেকে বোধহয় প্রথমে আমাদের বেরোতে হবে। তৃতীয় শক্তি ক্রিয়াশীল, কিন্তু যে তৃতীয় শক্তিকে আপনি ডিফাইন করতে পারছেন না, আপনি তার সঙ্গে লড়াই করতে পারছেন না। কাজে আপনার কী করতে হবে? আপনার পেরিফেরির মধ্যে, আপনার টেরিটরির মধ্যে থেকে সমাধান খুঁজতে হবে। মানে শ্রমিকদের যে দাবির জায়গা আছে, তৃতীয় শক্তি ঢোকার সুযোগ পায় কখন? যখন আসলে অসন্তোষ থাকে, সেটাকে তখন তারা জিনিসটাকে তারা প্রম্পট করতে পারে, জিনিসটাকে তারা বড় করতে পারে। প্রথম তো অসন্তোষটা, আপনি যদি অসন্তোষটা শেষ করে দেন, কারণ এটা তো তৃতীয় শক্তি তো সবসময় চায় যে এটা লেগে থাকুক, আমাদের এখান থেকে আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হোক। আমি ধরে নিচ্ছি যে তৃতীয় শক্তির কথা বলা হচ্ছে, সেটা অন্য দেশে ট্রান্সফার হোক, এটা সবসময় চায়, প্রতিদিনই চায়, প্রতিক্ষণ চায়। কিন্তু আন্দোলন তো সবসময় হয় না, এটা নির্দিষ্ট সময় হয়। নির্দিষ্ট সময় কোনটা? যখন আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে,
তখন। এবং যখন নতুন সরকার এসছে তখন এখানে আরেকটা জায়গা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে নতুন সরকার আসার পর কিন্তু সবাই দাবিদার, নানান রকম দাবি। গত 15 বছরে যৌক্তিকভাবে যারা বঞ্চিত হয়েছেন তারা দাবি করেছেন, অযৌক্তিকভাবে যারা আসলে অদক্ষতার কারণে যারা বঞ্চিত হয়েছেন তারাও দাবি করেছেন, আবার লাভবান হয়েছেন কিন্তু আমাদের বঞ্চিত দাবি করে। ফলে এরকম অনেকগুলো গোষ্ঠী, এবং আমাদের যেহেতু অন্তর্বর্তী সরকার এবং তারা শুরুতে যা হয় যে সরকার অনেক বেশি উদারভাবে দেখে সব কিছু। রাজনৈতিক সরকার হলো কি, তার কিন্তু একটা লাইন পয়েন্ট, তার ক্ষমতায় গেলে কি করবে, এই মানুষগুলো তো আসলে প্রস্তুত ছিলেন না, সেই অর্থে অভিজ্ঞতা নাই। এবং অভিজ্ঞতা মানে কি, বাস্তব অভিজ্ঞতা না, চিন্তাগত, যে চিন্তা করে নিতে যে তারা আসলে 100 পর তারা সরকারে যেতে হবে 2 দিন পর না, তো ফলে যে তাদের যে অপ্রস্তুতি সেটা একটা আছে। তারপর হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ভালনারেবিলিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুলিশ প্রায় নাই। ফলে যে কোনো দাবি আসলে তাদেরকে দাবিটাকে দমন করার, তারা চাননি কিন্তু চাইলেও দমন করার জায়গা ছিল না। ফলে তারা চেয়েছেন অ্যাকোমোডেটিভ হতে, শুনতে গিয়ে যেটা হয়েছে, এই সুযোগটা ওরা অনেকে পেয়ে বসছে। যখন আজকে যদি আপনার কাছে দাবি নিয়ে একজন আসে, আপনি এই দাবি মানেন, তাহলে পাশের আরেকজনের তার কোনো দাবি না থাকলে মনে হয় আমার দাবি একটা তৈরি করে আমারটা তো মানবে। এই যে মানবে করতে করতে আসলে জিনিসটা অনেক বড় হয়ে গেছে, এবং সেটা আস্তে আস্তে নানান সেক্টরে ছড়িয়ে অন্যান্যগুলো সামাল দেওয়া গেছে। কিন্তু আমাদের শ্রমিকটা সামাল দেওয়া যায় না, কারণ ফোর্সটা অনেক বড়, তাদের ক্ষোভটা পুঞ্জীভূত, এবং হচ্ছে তারা আবার একই সঙ্গে তারা এটাও জানেন যে তাদের আসলে বার্গেনিং চিপটা অনেক বড়, যে তারা যদি কাজ না করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই যে আমাদের রপ্তানি, এবং সবাই আসলে আমরা টেনশনে পড়ে যাব। ফলে এই জায়গাটুকু তারা জানেন, বা তাদের নেতারা জানেন, অথবা তৃতীয় শক্তি জানে। ফলে এই অসন্তোষ সৃষ্টি করা হয় বা অসন্তোষ তৈরি হয়। আমি একটু যদি আপনার সাথে যোগ করি, আজ যে মানে বহুপক্ষীয় যে বৈঠকটি হলো, সেই বৈঠকে মূলত 3টি জিনিস চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে বলা হয়েছে যে শ্রমিকদের যৌক্তিক এবং অযৌক্তিক 2 ধরনের দাবি। যৌক্তিক দাবি তো মানতে হবে, সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। অযৌক্তিক দাবিও আছে বলা হয়েছে, জুট ব্যবসা, আর আপনি প্রথম যেটা বলেছেন তৃতীয় শক্তি। দেখেন, দাবি যৌক্তিক অযৌক্তিক এটা তো আসলে ডিসক্রিশনারি। আপনার কাছে যেটা দাবি যৌক্তিক মনে হবে, আমার কাছে সেটা অযৌক্তিক মনে হতে পারে। এবং দাবি আসলে যৌক্তিক এবং অযৌক্তিক, ধরেন যে দাবি করে সে মনে করে যৌক্তিক, যে দাবি মানে না মানার সে মনে করে অযৌক্তিক। ফলে এই 2 জায়গায় লড়াই, কিন্তু সবসময় দাবির লড়াই হচ্ছে যৌক্তিকতা এবং অযৌক্তিকতা, এবং সেটা নির্ধারণ। এই নির্ধারণী জায়গায় যখন এক জায়গায় আসে তখন গিয়ে হচ্ছে সমাধান হয়। এইবার যেটা হয়েছে, যেহেতু আরেকটা পক্ষ আছে বলে আমরা মনে করছি, তারা কি করছে, ওই যৌক্তিক দাবিগুলা যখন মেনে নেওয়ার প্রসঙ্গ আসছে তখন তো অযৌক্তিক দাবিগুলো তারা ঢুকিয়ে দিচ্ছে। কারণ আমি নিজেও কিছু আইডেন্টিফাই করেছি, আমরা দেখেছি কিছু কিছু দাবি কিন্তু বেশ অদ্ভুত এবং হচ্ছে বাস্তবসম্মত না, যে দাবি করা হয়েছে যে তাতে আসলে অনেক জায়গায় কাঠামো ভেঙে পড়ে, জনবলের কাঠামো ভেঙে পড়ে, বা একটা যে লাইন আছে, একটা প্রোডাকশন হাউসে যে লাইন আছে সেই লাইনটা আসলে ভেঙে পড়ে। আবার কোথাও কোথাও যেই দাবিগুলো মানলে তারা আসলে সাস্টেন করাই মুশকিল হয়, এরকম অনেকগুলো জায়গা আছে। আবার ওই যে বললাম কিছু কিছু যৌক্তিক, এখন আমরা যদি যৌক্তিক দাবিগুলো মানার বিষয় সবসময়, এখন না, আমাদের কমপ্লায়েন্স যদি সবসময় থাকতো তাহলে তো বিদেশিদের পরামর্শে আমরা কমপ্লায়েন্সে বাধ্য হই। কখন, যখন একটা বড় দুর্ঘটনা করে বিদেশিরা বলে যে না এটা না করলে আমি অর্ডার দেবো না, তখন হয়। কিন্তু এই কাজগুলো তো আমি নিজে আগে থেকে করতাম, তো তাদের কথা মতো করি। যদি আমি নিজে আগে থেকে করতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে আমার শ্রমিকরা তখন মনে করতো যে আমার মালিক বা আমার কর্তৃপক্ষ আমার প্রতি সংবেদনশীল, আমার প্রতি সহানুভূতিশীল। সেই তারা যখন দেখে এই দাবিগুলো মানা হচ্ছে, যখন বিদেশিরা প্রেসক্রাইব করছে, তখন তাদের মনে হয় যে না, তার মানে আমার ইন্টারেস্ট তো মুখ্য না, মুখ্য হচ্ছে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত চলে। ফলে আমি এখানে কে, এই যে আমি যে কে, এই আমাদের শ্রমিক, এবং শুধু গার্মেন্টস না, সব জায়গায় শ্রমিকদের মধ্যে এইরকম একটা ধারণা তৈরি হয়, সেটা যে অবিশ্বাস তৈরি করে, দেয়াল তৈরি করে। এই দেয়ালের কারণে এই যেটা হয়, 2 পক্ষ এক হতে পারে না, এবং এই দেয়ালের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে তৃতীয় শক্তি ক্রিয়াশীল হয়। এখন আমরা যেহেতু সবাই বুঝতে পারছি যে তৃতীয় শক্তি কাজ করছে, তাহলে আমাদের যে কোনো মূল্যে এটা সমাধান করতে, এবং যে কোনো মূল্যে সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় যে যারা এই পাশের যারা থাকেন, প্রথম এবং দ্বিতীয় পক্ষ, হ্যাঁ, আমার কাছে মনে হয় তাদেরই বোধহয় বেশি ছাড় দেওয়া উচিত। পার্টিকুলারলি এই সমস্যাটা কোন না কোন লেভেলে আসলে এটা সমাধান করতে হবে, এবং আরও সমাধান করতে হবে, সবসময় সমাধান করতে হবে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখন যেহেতু নতুন সরকার, পরিবর্তিত পরিস্থিতি, ফলে সরকার একদম সুস্থির হয়ে বসার আগেই এরকম একটা ঘটনা যে বার্তা দেবে, সেটা সরকারকে যেমন ক্ষতিগ্রস্ত করবে, দেশকে ক্ষতিগ্রস্ত করবে, এবং এইটা সামাল দিতে না পারলে সরকারের বা আমাদের প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও নিজেদের এস্টাবলিশ করতে আসলে সমস্যা হবে। এই জায়গাটাতে আমি মনে করি সরকারের একটা বড় জায়গা যেটা হওয়া উচিত, বা সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি থাকে, মানে আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে। এখন কেমন আছে সেটা এখনও আসলে ডিজায়ার্ড লেভেলে না, এখনও না। ধরেন এই রাতের বেলা কিন্তু আমরা সেইভাবে আমরা পুলিশ দেখতে পাই না, আপনি ট্রাফিক দেখবেন যে একটু ঢিলাঢালা ট্রাফিক, সেই অর্থে তৎপর না। এবং আরেকটা জিনিস হয়েছে
যে পুলিশের মধ্যে যে মনোবল ফিরিয়ে আনা সেই কাজটা খুব দরকার। কারণ পুলিশ অনেক ক্ষেত্রে কাউকে কিছু বলছে না, ট্রাফিক কাউকে কিছু বলছে না, তার ফলে দেখবেন যে কোনোভাবে রিক্সা চলছে, গাড়ি চলছে, ফলে এখানেও যেটা বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে কী হয়, কিছু কিছু জায়গা মানে অনেক কিছু আছে যে আপনি এনফোর্স করতে পারেন। এখন আমরা আসলে এনফোর্স করতে পারছি না কিছু। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে তাদের যেই জায়গায় আমরা নির্দিষ্ট জায়গায় দেখতে চাই সেখানে নিতে এখন সমস্যাটা কোথায়? তাদের কনফিডেন্স লেভেল, অথবা তারা তো কনফিডেন্স পাচ্ছে না, এখনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা আছেন তারা কনফিডেন্স পাচ্ছে না, এক আবার যারা সরকারে আছেন তারাও তাদের প্রতি কনফিডেন্স পাচ্ছে না। তার মানে তাহলে সমাধানটা কিভাবে? সমাধানটা তার মানে গ্যাপটা অনেক বড়। এখানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা নেতৃত্ব পেয়েছেন ধাইটা কিন্তু তাদের, এবং তাদের কাছে কিন্তু একটা উদাহরণ আছে। আমাদের বিডিআরে কিন্তু অলমোস্ট সেম ঘটনা ঘটেছিল, যদিও বিডিআরের ক্ষেত্রে একটা সুবিধা যে বিডিআর তো একটা ডে টু ডে অ্যাফেয়ারে থাকতে হয় না, অ্যাটলিস্ট সার্বক্ষণিকভাবে। তখন কিন্তু যে প্রধান যিনি দায়িত্ব নিয়েছিলেন, তাদের যিনি দায়িত্ব, তারা কিন্তু অনেক বেশি তৎপরতা দেখিয়ে জিনিসটাকে অর্গানাইজ করেছিলেন। কিন্তু পুলিশের একটা বড় সংকটের জায়গায় আমরা দেখতে পাই, ধরেন সরকার কি করবে, সরকার তো পুলিশ বিষয়ে স্পেশালিস্ট না, তারা পুলিশের মানসিকতা চাহিদা বিষয়ে স্পেশালিস্ট কারা, পুলিশ বাহিনীর প্রধান আইজিপি বা কমিশনার বা অন্য যারা। তা আমরা দেখতে পাচ্ছি পুলিশ আসলে অনেক বেশি মনোযোগী, পুলিশের শীর্ষ কর্তারা, সেটা হচ্ছে পদায়ন, পদোন্নতি ইত্যাদিতে। সো পদায়ন পদোন্নতি তাদের মনোযোগ থাকা, এটা কিন্তু কনফিডেন্সটা আরও নষ্ট করছে। মানে একজন সাধারণ পুলিশের সৈনিক যে মাঠে ছিল, যে আক্রান্ত হয়েছে বা যে যাই এখন ভয় পাচ্ছে, সে দেখছে তার যাদের ছাড়া দেওয়ার কথা, যেমন পুলিশের আমরা যে কিছু কেস স্টাডি দেখেছি, তাতে কিন্তু পুলিশের মূল ক্ষোভটা কিন্তু ছিল তাদের সেই সময় ঊর্ধ্বতনদের প্রতি, যে তারা বলেছে যে আমাদেরকে মাঠে রেখে তারা তো আসলে ঘুরেছিলেন। তো সেটা প্রথম নতুন আইজিবি প্রথম দিন গিয়ে কিন্তু উনি রাজারবাগে গিয়ে কিন্তু এর ক্ষোভের মুখে পড়েছিলেন, একটা মিটিংও মানে প্রপারলি কন্ডাক্ট করতে সমস্যা হয়েছিল। ওইখানে তারা বলেছেন যে আপনারা থাকেন, আপনারা প্রমোশন ইত্যাদি ইত্যাদি, ফলে পুলিশ সংস্কার অনেক কথা আসছে। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে এই যে পদোন্নতি এবং ইত্যাদি এই জায়গাগুলোতে যে চেষ্টা চলছে সেটা না করে, সেটা নিশ্চয়ই তার মতো হবে, তাদের অনেক বেশি মোটিভেশনাল জায়গা হওয়া উচিত। যে পুলিশের ডিআইজি হচ্ছেন, এআইজি আমরা দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু অনেক রকম পদ পাচ্ছেন, তাদের আসলে অনেক বেশি দরকার হলে তারা পুলিশ স্টেশনে যাবেন, পুলিশদের নিয়ে কথা বলবেন, তাদেরকে নিয়ে মোটিভেশনাল কাজ করা, তাদেরকে নিয়ে নিজেরা নেতৃত্ব দিয়ে টহলে বেরোবেন। যদি ধরেন ঢাকার মানে বলছি যে পুলিশ কমিশনার যদি কোনো একটা বলেন যে আজকে এই 3 থানার টহল বাহিনীর সঙ্গে আমিও যাব, তার ফোর্স যাবে, ফলে তারা কিন্তু একটা কনফিডেন্স পাবে 2 ঘন্টা থাকলে। জরুরি সময়ে জরুরি আসলে ব্যাপার লাগে, অস্বাভাবিক সময়ে আপনার আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। সেই ঠিক সাধারণ সময় আমি কমিশনার, আমি এআইজি, আমি ডিআইজি, আমি আমার কাজ করবো, অর্ডার দেবো, আমি যে অর্ডার দিচ্ছি আমার লাইনই তো নাই। আপনি বড় কর্মকর্তা তখনই যখন আপনার অর্ডার লাইনটা থাকবে। একটা পুলিশের কমিশনার বা পুলিশের আইজিপি বা বিরাট লোক, সে তো একজন সাধারণ মানুষই, সে তো ক্ষমতাবান কেন? কারণ তার নিচে হাজার হাজার লোক আছে, লাইন আছে তাকে মেনে চলার জন্য। সেই লাইন যদি না থাকে তাহলে আপনি কে? সো আমার মনে হয় এই জায়গাটা বুঝতে হবে, তারা যে পদোন্নতি নিচ্ছেন, পদোন্নতি দিচ্ছেন, পদোন্নতি পাল্টা পদোন্নতি হচ্ছে, সেইগুলোতে আমরা কিন্তু দেখেন পুলিশের এখন খবর মানে হচ্ছে বা আইন শৃঙ্খলা সবার খবর হচ্ছে হয় দাবি আর নয় পদোন্নতি। এক পক্ষ নিচ্ছে পদোন্নতি, আরেক পক্ষ জানাচ্ছে দাবি। এই দাবি আর পদোন্নতির ভিড়ে কিন্তু আসলে অনেকগুলো জায়গা হারিয়ে যাচ্ছে, এবং ইত্যাদিতে কারণে কী হয়, এগুলো ফলকে আলটিমেটলি যে সরকারের দায়িত্ব থাকে তাদের প্রতি আসলে বিশ্বাস এবং আস্তে আস্তে চিট ধরতে থাকে। সেই চিট যখন ধরে যায় তখন আসলে এটা মেরামত করা অনেক কঠিন কাজ। তা আমার কাছে মনে হয় রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীগুলা এই অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী সময়ের যে স্পিরিট, আমার কেন জানি মনে হচ্ছে এই স্পিরিটের সঙ্গে তারা অনেক ক্ষেত্রেই তাল মিলাতে পারছে না। এরপরের যে সময়, এরপর অর্গানাইজ করা যে কোনো একটা, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, সরকার পরিবর্তন হয়নি, ফলে অনেক কিছু দরকার, কিন্তু অনেক কিছু করার জন্য একটা সময় দরকার এবং একটা শর্ট টার্ম দরকার। কারণ আপনার সরকারও চালাতে হবে, দেশ তো চালাতে হবে, গভর্নেন্স তো চলতে হবে। সো ওইটা বন্ধ করে আপনি অন্য কিছু করলে কিন্তু হবে না। তখন মানুষ তো কী চায়, মানুষ তার সিকিউরিটি চায়। মানুষের প্রথম চাহিদা কি? সে তার খাবার চায়, সে বাসায় থেকে যাবে, রাত্রে বাসায় ফিরবে, সিকিউরিটি। সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হয়েছে, সেই সেন্স অফ ইনসিকিউরিটি যদি আপনি দূর করতে না পারেন, সে রিজেক্ট করে ফেলবে, সে তার একটা রিজেকশনের মনোভাব চলে আসবে এই সব কিছুর প্রতি, ফলে আপনি আস্থা হারিয়ে ফেলবেন। সেরকম জায়গায় অনেকগুলো অর্গান কাজ সঠিকভাবে কাজ করছে না বলে আমাদের মনে হচ্ছে, এবং আমার মনে হয় যে এই বিষয়ে আরও দ্রুত, গতিশীল, তৎপর এবং পেশাদার মনোভাব দেখানো উচিত। মাঠ প্রশাসন নিয়েও কিন্তু বিতর্ক থামছে না, অস্থিরতা আছে। জেলা প্রশাসক নিয়োগ থেকে আমরা দেখলাম 26 জন দিলেন, এরপরে আবার 8 জনকে ফেরত পাঠানো এবং হলো। শুধু তাই না, আপনি বিস্ময়কর সব ঘটনা ঘটেছে। ধরেন কীরকম, আমাদের কাগজে আমরা নিউজও করেছিলাম, সবাই দাবি জানাবে, কিন্তু প্রশাসনের একজন কর্মকর্তার দাবি জানানো নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের দাবি জানানোর মতো হবে না।
নিশ্চয়ই তার দাবি জানানো একজন শ্রমিকের মতো হবে না, সবার দাবি জানানোর অধিকার আছে। নিশ্চয়ই আমরা ভাববো না যে তাকে সেক্রেটারিকে, জনপ্রশাসন সচিবকে বা যুগ্ম সচিবকে বাথরুমে আটকে থাকতে হবে। এটা আমরা কিন্তু আমরা সচিবালয়ে দেখেছি। এই ডিসি লিস্ট বাতিল করার জন্য যে অবস্থা, এখন দেখেন তাদের কাজটা কি। তারা যখন জেলায় যাবেন, মনে করেন এদের কেউ কেউ ডিসি হলেন, আন্দোলন করে দাবি আদায় করে ডিসি হলেন, উনি যখন জেলায় যাবেন তার কাজ কি হবে? তার কাজ হবে শৃঙ্খলা রক্ষা, তার নিচের লোকজন তাকে মানবে। কিন্তু এই যে মেসেজটা দিচ্ছেন, তাদের ওইখানে মাঠে গেলে তাকেও তো কেউ এভাবে দাবির জন্য তাকে আটক করবেন, তাকে আটক করবেন। তো যারা নিজেরাই আসলে শৃঙ্খলার পরিচয় দিতে পারবেন না, তারা কীভাবে একটা জেলার শৃঙ্খলা রক্ষা করবেন? ফলে আমি মনে করি যে তাদের দাবির যে ধরন, এটা অত্যন্ত আপত্তিকর। তাদের দাবির ধরন হতে হবে নিশ্চয়ই তারা কথা বলবেন, জানাবেন, ক্ষোভ প্রকাশ করবেন, কিন্তু এখন আসলে সবার মধ্যে এক্ষুনি হতে হবে, তাড়াতাড়ি পেতে হবে। মনে হচ্ছে যে এই 15 বছরের যে অপ্রাপ্তি, সেটা 15 দিনে গুছিয়ে দিতে হবে, 15 ঘন্টার মধ্যে করতে হবে। সবার মধ্যে আসলে এই একটা অস্থিরতা আসলে তৈরি হয়েছে। এবং সেই অস্থিরতা কি, ওই যে বললাম, অস্থিরতার মধ্যে এরকম আছে। ধরেন আপনি খেয়াল করে থাকবেন যে এই যে আমাদের বিদেশি বন্ধুদের মুক্তিযুদ্ধ অবদানের জন্য যে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল, সেইখানে সোনার মধ্যে খাদ মেশানোর জন্য হচ্ছে একজন কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল, ওএসডি দেওয়া হয়েছিল। আমরা দেখলাম খবর হচ্ছে যে কি, যে তিনিও নিজেকে বঞ্চিত হিসেবে, যাকে শাস্তি হিসাবে ওএসডি করা ছিল এবং তার আর প্রমোশন হয়নি, উনি ওই সময় মুক্তিযুদ্ধ মন্ত্রীর পিএস ছিলেন, তিনিও কিন্তু বঞ্চিত হিসেবে নাম লিখে এই 15 দিনে 3টা পদোন্নতি বাগিয়ে নিয়েছেন। তাহলে আপনি চিন্তা করেন। এবং এইখানে কিন্তু প্রচুর লোক আছে যারা বঞ্চিত হয়েছে অথবা সুবিধাভোগী হয়েছে, এখন বঞ্চিত নয়। এখন মনে হচ্ছে গত 15 বছরে সবাই বঞ্চিত। তাহলে গত 15 বছরে মনে হচ্ছে অল্প কিছু লোক ছিল যারা গ্রেফতার হয়েছে, পপুলার, এর বাইরে সবাই আসলে। এখন এখানে বাস্তবতা আমাদের বুঝতে হবে। আবার ডিসির লিস্টে দেখেন অনেকে যা আপত্তি করছেন, সে এই সময় ছিল 15 বছরে একটা 3 টার্ম, অলমোস্ট 4 টার্ম একটা সরকার ক্ষমতায় ছিল। কাজেই সরকারি কর্মকর্তা, তাদের মধ্যে কেউ কেউ তাদের পেশাদার সীমা লঙ্ঘন করেছেন, কিন্তু অনেকে ওই সময় আপনি একটা ভালো পোস্ট পেতে পারেন। ভালো পোস্ট পাওয়া মানে কিন্তু এটার ভিত্তি দিয়ে আপনাকে আর কিছু করা যাবে না, এটা কিন্তু ডাজন্ট মিন। গত 15 বছরে ধরেন একজন ব্যবসা করেছে, সে যদি নিয়ম নীতি মেনে ব্যবসা করে থাকে, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তাহলে কিন্তু ঠিকই এখন বন্ধু, এখন বিষয়টা এরকম হচ্ছে যে সে ওই সময় ভালো ছিল, কাজে এখন তাকে খারাপ করতে হবে। এইরকম প্রতিশোধের চক্র কিন্তু আসলে এইটা আরও অশান্তি তৈরি করবে। ওই সময় যারা চিহ্নিতভাবে, যে ধরেন একজন সরকারের যখন কর্মকর্তা থাকে, তাকে তো সরকারের আইন, সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা ধারণ করে এগোতে হয়। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আমরা কি দেখেছি, যে অনেক সরকারি কর্মকর্তা, অনেক সচিবকে আমরা দেখেছি তারা আসলে দলীয় ক্যাডারের মতো, মানে দলের নেতার মতো আচরণ করেছেন, ওইখানে গিয়ে রাজনৈতিক দলের সবাই যোগ করেছেন। আমরা দেখেছি ওসি বলেছেন যে অমুককে জিতাতে হবে, স্লোগান দিয়েছেন, দলীয় স্লোগান দিয়েছেন। এই সমস্ত চিহ্নিত লোকরা, তাদেরকে আপনি ডিফাইন করেন। কিন্তু এর বাইরে যারা কাজ করেছেন পেশাদারি ভঙ্গিতে, তাদেরকে ওই সময় যদি একজন ভালো কাজ করে থাকে এবং সেজন্য ভালো পুরস্কার পেয়ে থাকে, এইটার কারণে তাকে বঞ্চিত হবে। ইটস নট দ্যাট বঞ্চিত যে যৌক্তিক কারণে, যারা আসলে, যেমন আমি জানি যে একজন অ্যাডিশনাল সেক্রেটারি হওয়ার কথা, কিন্তু তার আসলে ওই সিনিয়র সেক্রেটারি ছিল, তার কিন্তু কুইক 3টা পদোন্নতি সে চাইতেই পারে। কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিবেচনার বিষয় আছে। দেখেন, ধরেন একজন বঞ্চিত হয়েছে, 10 বছর আগে তার হওয়ার কথা ছিল ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, কিন্তু তার 10 বছরের কোনো প্রমোশন হয়নি, বঞ্চিত, তাকে আমাদের এডিশনাল সেক্রেটারি করতে হবে। কিন্তু আমি যদি তাকে জাম্প করি ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং সরাসরি এডিশনাল সেক্রেটারি করি, তাহলে কি হবে, ওই ডেপুটি সেক্রেটারির কিছু কাজ আছে, ধরুন সেটা তার অভিজ্ঞতা নাই, জয়েন্ট সেক্রেটারি কিছু কাজ আছে, সেগুলো না জেনে সে যখন এডিশনাল সেক্রেটারি উনি হয়ে যাচ্ছেন, যৌক্তিকভাবে হচ্ছেন, কিন্তু ওই এডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি হয়ে যে কাজগুলোর যে অভিজ্ঞতা তার নাই। এবং এরকম যখন অনেক লোক যদি এরকম হয়, 1-2 জন ব্যতিক্রম হতে পারে, অনেক লোক হবে, তাহলে কিন্তু প্রশাসনে আসলে অভিজ্ঞতা এবং অভাব দেখা দিবে, লাইন মেনটেন, মানে কাজ হবে না, এবং সেইটা হচ্ছে। ফলে আপনি বঞ্চিতদের নিশ্চয়ই অ্যাড্রেস করবেন, কিন্তু সেই অ্যাড্রেস করার ক্ষেত্রে এই তাড়াহুড়োর মানে নাই। এবং অ্যাড্রেস করার ক্ষেত্রে যদি আপনি এরকম ঢালাও করতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রশাসনের যে গতিশীলতা, যে স্থিতি, যে তার যে প্র্যাকটিস, তার যে ধরন, সেগুলো সব আক্রান্ত হবে। আচ্ছা, আমরা আর বেশি সময় পাবো না। বিএনপি জামায়াত এখন 2 মেরুতে ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ নিয়ে 1-1.5 মিনিটের মতো সময় পাবো। এটা বিএনপি জামাত 2 মেরুতে, এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন স্ট্রেট বিএনপি চাচ্ছে দ্রুত সংস্কার, ওদের কথায় থাকে যে নির্বাচনের রোডম্যাপ, আর জামাতের ক্ষেত্রে তারা হচ্ছে সংস্কার
চায়, তারা নির্বাচনের বিষয়ে তাড়াহুড়া দেখাচ্ছে না। এবং এইটা খুব ইন্টারেস্টিং। আমরা জানি যে ট্রেডিশনালি বিএনপি এবং জামাত সর্বশেষ সরকার তারা যখন ছিল একসঙ্গে ছিল, তাদের কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে, তাদের 91-তে অপ্রকাশ্যে ছিল, 2001-এ প্রকাশ্যে ছিল। এইবার আসার পরে আমরা দেখছি যে দুই রকম অবস্থান। এটা যেটা হয়েছে, এই পরিস্থিতিটাকে সবাই মনে করছে, যেহেতু একটা অন্যরকম পরিস্থিতি, সবাই মনে করছে আমি আগে আমার শক্তিটা দেখি এবং দেখাই। দেখে যেমন আমার মনে হয় যে বিএনপি জামাত একসময় তো একীভূত হবে, কিন্তু এর মধ্যেও তারা আসলে প্রত্যেকে যার যার জায়গা দেখে নিচ্ছে। এবং যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে ফলে আরেকটা ডাইমেনশন তৈরি হতে পারে, ফলে সবাই যার যার শক্তি দেখছে এবং দেখাচ্ছে। এই কারণে আসলে দুই জায়গায় ধীরে চলো নীতিতে আছে, দুই জায়গায় তো আসলে অনেক ঘটনাবহুল সময়, আমরা যা ভাবি নাই তাই হয়েছে, এবং আগামী দিনে অনেক ঘটনাবহুল জিনিস ঘটবে। এর মধ্যে রাজনৈতিক আসলে ছবি পরিষ্কার হবে, তার আগ পর্যন্ত কিন্তু এরকম হেডলাইন হবে, এরকম জিনিস চলতে থাকবে। ধন্যবাদ মোস্তফা মামুন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা।